হ্যালো, দেবব্রত দাস কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি এলএইচও পিপিজি থেকে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি একটা কমপ্লেন করেছেন। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা সম্বন্ধে একটু জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ বলুন। একটু টেনশন শুরু বলুন হয়ে তো। গেল আমার এটা শুনেই। আমার কোনো তো অপরাধ নাই, তাও শুনেই শুনতে এমন অবস্থা হয়ে গেছে আমার, মানে ফোবিয়াটিক হয়ে গেছি একটু। তার মানে আমি হ্যাঁ? হেলমেটটা খুলে তাতে কথা বলছি, বাড়িতেই আছি, বেরোচ্ছিলাম আর কি। কয়েক হুম। সেকেন্ড, হ্যাঁ হেলমেট। হ্যাঁ বলুন। বলুন, কি কি ঘটেছে একটু বলুন তো। এই মুহূর্তে আমি হচ্ছি প্রচন্ড টেনশনে আছি যে আমাকে কখনো জমানো টাকা নেই, এফডি আরডি নেই, কোনো টাকা পাচ্ছি না। এমনকি যেটা লিপ স্যালারি, যেটা এতটা টাইম লাগার কথা না, আজ 1 মাস 21 দিন হয়ে গেল। 31শে ডিসেম্বর আমি ইভিআরটা নিয়েছি, সেদিন থেকে ইমপ্লিমেন্ট হয়েছে। তো এইটার জন্য আমি পাগল হয়ে গেলাম। আর ঘটনা যেগুলো ঘটেছিল, আমাকে নানাভাবে অত্যাচার করেছিল, মানসিক অত্যাচার, এগুলো অনেক ডিটেলস ব্যাপার আছে, প্রুফ টুফ এইসব আছে। কিন্তু সেটা আমি আমি এই মুহূর্তে আমি ভয়ও পাচ্ছি যে কোথা থেকে কি হবে। আমি সব কিছুতেই ভয় পাচ্ছি এখন। আমি তো ফোবিয়া, কলকাতায় গিয়ে মানসিক হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছি, ওই তাই? লুম্বিনী পার্ক। হ্যাঁ বললাম না, আপনি কোথায় এই দেখাচ্ছেন? হ্যাঁ লুম্বিনী পার্ক কোথায় মেন্টাল, দেখাচ্ছেন? হ্যাঁ? লুম্বিনী পার্ক, লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটাল। আচ্ছা, এরকম অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, মারাত্মক ভয়। মানে এগুলো শুনতে আমার টাইম দিতে হবে। আর আমার কাছে কিছু কিছু অডিও আছে, বাকি অফিসের ওরা আছে উইটনেস। মানে অকল্পনীয় অত্যাচার। কি অত্যাচার, কি রকম কি করেছে? অ্যাকশন নেবে আমার এগেনস্টে। কি অ্যাকশন নেবে? ব্যাংকে তো, ব্যাংকে আর কি অ্যাকশন হ্যাঁ, নিতে পারে? অ্যাকশন নিব। 3 জুন আমার কাউন্টার থেকে, ওই হাই ভ্যালু কাউন্টারে আমি বসতে হতো, 53,000 টাকা শর্ট হয়েছে। এবং শর্টটা আমি 2 মিনিট, যার কাছে যার জন্য শর্ট হয়েছে, এটা 2 মিনিটের মধ্যে আমি ওটা ডিটেক্ট করতে পেরেছি। কারণ তাকে কাউন্টারপার্টটা ফেরত দিয়েই ফাঁকা ছিল সামনে, আমি চেক করলাম, দেখলাম যে ওই সেম ডিনোমিনেশন, ওখানেই ভাউচারটাও ছিল। দেখলাম যে ওটা মিস গেছে, আমার দাগ দেওয়া নাই। তো এক্ষেত্রে আর কি, কখনো ভুল হলে তারা দিয়ে যায়, অথবা আমরা ফোন করে জানাই, তখন ওরা আবার দিয়ে যায়। এরকম আজ পর্যন্ত কোনোদিন হয়। আমি 2001 সাল থেকে মালদায় কাজ করেছি, মাঝখানে 3 বছর অন্য জায়গায় ছিলাম। অন্য ভেতরের বোর্ডের ছেলেটা ওই ক্যাশটা নিয়ে গেছিল, লুজ নোটটা ছাড়া। এবার তারপরে ফোন করার সঙ্গে সঙ্গে ফোন করেছি, তার যে মালিক, ক্যাশ ক্রেডিট হোল্ডার, সে বলেছিল যে আমি জেনে বলছি। একটু পরে জেনে বললো যে না, সে টাকা দিয়েছে। ইয়েটা কাস্টমারটা, হ্যাঁ হ্যাঁ। কাস্টমারটা কাস্টমার। হ্যাঁ ব্যাংকের এসএসসি ক্যাশ ক্রেডিট কাস্টমার, বিষ্ণুচরণ ঘোষ নাম বোধহয়। ওই এখানকার লোকাল কি ঘোষ? মার্কেটের গ্রসারি শপ টপ আছে। আচ্ছা, কি নাম বললেন? বিষ্ণুচরণ ঘোষ। বিষ্ণুচরণ ঘোষ। আচ্ছা, অনেক দিনের কাস্টমার নাকি? মনে হয় আমাকে যে ভয়গুলো দেখিয়েছিল, তার মধ্যে এই কথাটা খুব জোর দিয়েছিল যে সেটা হচ্ছে এটা খুব ভ্যালুয়েবল কাস্টমার, খুব ইম্পর্টেন্ট কাস্টমার। এইটা উনি যদি একটা চিঠি দিয়ে দেন যে আপনার জন্য এই লোকটা আমার, তার নাম করে চিঠি দিয়ে যে এই আমি ক্যাশ ক্রেডিটটা বন্ধ করে দিলাম, তো আপনার এই হবে সেই হবে। আরো সঙ্গে সহযোগী আরো অফিসার ছিল, সিএম, এই ম্যানেজার। কে 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 বললো এটা আপনাকে? আমার কথা সবসময় চিফ ম্যানেজারই বলেছে। চিফ ম্যানেজার বলেছেন? হ্যাঁ, সঙ্গে ছিল ওই ক্যাসকেড সেকশনের যে অফিসার ম্যানেজার এসছে চেঞ্জ হয়ে, ও একই সঙ্গে পুরো লটটা মোটামুটি চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে বিশাল আচ্ছা, কুমার। কে নাম নাম বিশাল জানেন? কুমার, কারা কারা হ্যাঁ ছিল? হ্যাঁ, বিশাল কুমার হচ্ছে ওই সেকেন্ড যে আমাকে হুমকি দিচ্ছিল, ভয় দেখাচ্ছিল। হুমকি দিচ্ছিল? হ্যাঁ হুমকি দিচ্ছিল? হ্যাঁ, ওই যে একটু বললাম যে এই কাস্টমার ভ্যালু, আমার চুরিটা নিয়ে কোনো কথা না, চুরিটা নিয়ে ওইটুকু বলছে। ওরা তো বলেছে দেবে, দেয়নি তো বলেনি, এতদিন দেরি হয়ে গেছে কেন। ওদের একটা ইয়ে হয়েছে, ওই আমার আত্মীয় ছিল মালদার আইসি, ওকে প্রথম দিনই আমি একটু জানিয়ে দিয়েছিলাম যে এরকম ঘটেছে। তারপরে যখন সিসি ফুটেজটা ওই পাওয়া গেল, আমরা তো হন্যে হয়ে খুঁজছিলাম যে টাকাটা, লুজ টাকাটা দেয়নিও। আচ্ছা। খুঁজতে খুঁজতে আলটিমেটলি পাওয়া গেছে যে লুজ টাকাটা ও এক সময় উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নিয়ে ওর সঙ্গে সঙ্গে চলে গেছে ওর একটা অন্য ছেলেকে রেখে। হ্যাঁ, এটা মানে পারিপার্শ্বিক পুরো জমা দেওয়া থেকে শেষ অবধি থাকলে বোঝা যাচ্ছে যে এটা প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে। সঙ্গী একটা ছিল, এবং সেদিন ব্রাঞ্চ খুব। আর ওই নতুন যে এখনকার ম্যানেজার উজ্জ্বল কুমার, উনি এটা 14 তারিখে আগের ম্যানেজারকে রিলিজ করে দিয়েছেন, যিনি খুব আমাদের স্টাফের জন্য খুব করতেন। হ্যাঁ,
তারপরে ব্যবসায়ী, আমি তো এখানকার পুরনো লোক, ব্যবসায়ীরা সব চেনে, ওরাও গিয়ে কথা বলে যেসব বললো যে না ব্যাংক বলছে এটা চুরি না, ও একটা কাগজ তুলেছে, টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে। এই কথাটা, টাকা ব্যাংকে আছে দেখেন কোথায় অন্যভাবে খোয়া গেছে, এটা প্রথম দিনই কাস্টমার বলেছিল। তো যাই হোক, এটা তো মানে আমার স্ট্রাইক করলো মনে। অন্যান্য যারা ব্যবসায়ী বন্ধু আমাকে চেনে, তারা বলেছিল যে টাকা চিন্তা করবেন না, টাকা আসবেই, কিন্তু তারা কোনোভাবে যোগাযোগ করে জানতে পেরেছে ব্যাংক বলছে, ওরা ব্যাংক বলে বলছে ন্যাচারালি, ব্যাংক মানে ব্রাঞ্চ হেড আর কি, সিএম বলছে টাকাটা চুরি হয়নি, ওটা কাগজ চলেছে, অন্যভাবে খোয়া গেছে। এবার ক্যাক ম্যানেজার জিজ্ঞাসা করেছে, তখন বলছে না ওরা টাকা তো দিয়ে দিয়েছে। ওই কাস্টমারটার আরেকটা কর্মচারী টাকা দিতে জমা দিতে আসে, তাকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলছে আপনার টাকা দেয়নি, দিয়ে দিয়েছে তো। ওই ছেলেটা আর কখনো আসেনি যে চুরি করেছে। দিয়েও দিয়েছিল, হ্যাঁ, এর মধ্যে টাকাটা দিয়েও দিয়েছিল। না না, এগুলো খবর, টাকা দেয়নি, আমার কাছে কেউ টাকা দেয়নি বা বলেনি টাকা দিয়েছে, ওটা মিটে গেছে। টাকা দিলে তো শেষ হয়ে যেত, আমার দিক থেকে আর করার কিছু ছিল না, কারণ বাকিটা ব্যাংকের ব্যাপার। আমার যেহেতু চুরিটা ধরা গেছে, এই জন্য আমি আশা করেছি যে আমার টাকাটা তাহলে ফেরত দেওয়া হোক, আমার ডিমান্ড এইটুকুই। তো এইভাবে চিফ ম্যানেজার বিভিন্ন জনকে বিভিন্ন রকম উত্তর দিচ্ছেন, আর আমাকে ওইভাবে এত বড় কাস্টমার যদি চলে যায় এই করে, আপনার এই হবে সেই হবে, প্রচন্ড ক্ষতি হবে। তা আমি বললাম পুলিশে যাইনি, আমি তো ওইটা আমি জানি, এগুলো আমার যেহেতু খুব ক্লোজ রিলেটিভ হয়, আমি বললাম পুলিশে যাইনি, আমি তো ওইটা আমি জানি, এগুলো আমার যেহেতু খুব ক্লোজ রিলেটিভ হয়, আমি মামা শ্বশুরই, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে একটু জানিয়ে দিয়েছিলাম আমার ভাগ্নেকে, ও বলে দিয়েছিল, এইটুকুই। তারপরে উনি হয়তো, তারপরে আমি স্টপ করে দিয়েছি, কখনোই আর যাইনি। তারপরে ওই বনু সাহা বললো, অন্য একজন অফিসার মালদা থেকে ট্রান্সফার হয়ে গেছিল, উনি এসে একদিন, দেবু চলো, না না এখন তো আমাদের যাওয়া ঠিক হবে না, ওই চলো তো, যা বলার উনি বলেছেন, আমি চুপচাপ থেকেছি, আমি ওই নিয়ে কোনো কথাও বলিনি। এইসব নিয়ে আমাকে হুমকি দেখাচ্ছেন যে ফুটেজ কোথা থেকে আপনার হাতে আসলো, মালদার তো চেস্ট ব্রাঞ্চ, প্রচুর ক্যাশ লেনদেন হয়, ওই জন্য ওখানে থাকতে হতো, ডেইলি 7টা 6:30 7টা তো হতোই, 8টা 9টাও হতে পেরেছে, কারণ ক্যাশটা না মিললে বোর্ডের সঙ্গে মেলার ব্যাপার আছে, এই ব্যাপারটার জন্য থাকতাম। উনি আমার কোনো আপত্তি কখনো করিনি, আমি শেষ দিকে চলে এসেছি, আমি কাজে খুব সন্তুষ্ট। আর আমাকে পুরনো একমাত্র পেয়ে এই লোকাল যারা কাস্টমার, তারাও খুব আনন্দ পেত, আমার কাছে জিজ্ঞাসা করতো, কথা বলতো, আমার খুব আনন্দ লাগতো। হ্যাঁ, সিসিটিভি আছে ওইখানে, স্ক্রিনে ওটা আছে, তো স্ক্রিনে ওখানে আমাকে দেখালো টাইম ধরে, আমি দেখতে দেখতে পেয়ে গেলাম এক জায়গায়। আচ্ছা, এবার কনফার্ম হয়ে গেলাম। তখন আমি মানে আমি সবসময় কিন্তু সৌজন্যটা মেনে চলে, যে আমার স্যার এই তো ইয়েছে, আমার খুব খারাপ লাগছে, আমার পেন ড্রাইভটা যদি পেতাম, আমার পেন ড্রাইভটাতে অনেক সার্কুলার সাবম্যাটার এগুলো সব আছে, আপনি যদি অন্য পেন ড্রাইভে বা আপনার পেন ড্রাইভে একটু এটা কপি করে নিয়ে ওটা ডিলিট করে আমাকে দিতেন। উনি হঠাৎ বললেন, আমার পেন ড্রাইভে শুধুই ডিলিট হয়, আমার পেন ড্রাইভে আপনি কল্পনা করতে পারবেন না, সব কিছু ডিলিট করা যায় পার্মানেন্টলি। এটা কে বলছে? চিফ ম্যানেজার। আচ্ছা, বাকি আছে হ্যাঁ। তারপরে ব্যবসায়ী, আমি তো এখানকার পুরনো লোক, ব্যবসায়ীরা সব চেনে, ওরাও গিয়ে কথা বলে যেসব বললো যে না ব্যাংক বলছে এটা চুরি না, ও একটা কাগজ তুলেছে, টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে। এই কথাটা, টাকা ব্যাংকে আছে দেখেন কোথায় অন্যভাবে খোয়া গেছে, এটা প্রথম দিনই কাস্টমার বলেছিল। তো যাই হোক, এটা তো মানে আমার স্ট্রাইক করলো মনে। অন্যান্য যারা ব্যবসায়ী বন্ধু আমাকে চেনে, তারা বলেছিল যে টাকা চিন্তা করবেন না, টাকা আসবেই, কিন্তু তারা কোনোভাবে যোগাযোগ করে জানতে পেরেছে ব্যাংক বলছে, ওরা ব্যাংক বলে বলছে ন্যাচারালি, ব্যাংক মানে ব্রাঞ্চ হেড আর কি, সিএম বলছে টাকাটা চুরি হয়নি, ওটা কাগজ চলেছে, অন্যভাবে খোয়া গেছে। এবার ক্যাক ম্যানেজার জিজ্ঞাসা করেছে, তখন বলছে না ওরা টাকা তো দিয়ে দিয়েছে। ওই কাস্টমারটার আরেকটা কর্মচারী টাকা দিতে জমা দিতে আসে, তাকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলছে আপনার টাকা দেয়নি, দিয়ে দিয়েছে তো। ওই ছেলেটা আর কখনো আসেনি যে চুরি করেছে। আপনি লিখেছেন যে আপনাকে রিভলভার দেখিয়েছিল, সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে যখন একদম কবে কবে কোথায় দেখিয়েছিল বলুন তো? ডেট গুলো আমি এই মুহূর্তে মুখস্থ নেই, আমাকে দেখে বলতে হবে, সব আমার কাছে রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, ঘটনাটা বলুন। হ্যাঁ, ঘটনাটা বলুন। হঠাৎ করে
ঘটনাটা হচ্ছে যে ওখানে চিফ ম্যানেজারের ঘরে যে সিসিটিভি আছে ওইখানে স্ক্রিনে ওটা আছে। তো স্ক্রিনে ওখানে আমাকে দেখালো টাইম ধরে, আমি দেখতে দেখতে পেয়ে গেলাম এক জায়গায়। আচ্ছা। তখন আমি মানে আমি সবসময় কিন্তু সৌজন্যটা মেনে চলে যে আমার স্যার এই তো ইয়ে আছে, আমার খুব খারাপ লাগছে, আমার পেন ড্রাইভটা যদি পেতাম, আমার পেন ড্রাইভটাতে অনেক সার্কুলার সাবম্যাটার এগুলো সব আছে, আপনি যদি অন্য পেন ড্রাইভে বা আপনার পেন ড্রাইভে একটু এটা কপি করে নিয়ে ওটা ডিলিট করে আমাকে দিতেন। উনি হঠাৎ বললেন, আমার পেন ড্রাইভে শুধুই ডিলিট হয়, আমার পেন ড্রাইভে আপনি কল্পনা করতে পারবেন না, আপনি সব কিছু ডিলিট করা যায় পার্মানেন্টলি। এটা কে বলছে? চিফ ম্যানেজার। উনি তারপরে ওই ছেলেটা যে ইয়ে মেসেঞ্জার, সে তাকে বললো দেখাও দেখাও তো আমার এটা, আমার সিসিটিভি পেন ড্রাইভটা। আমরা কৌতূহল নিয়ে কি ব্যাপার এর মধ্যে বের করলো, কোন মেসেঞ্জার? রিভলভার। ওইটা ওই ওনার সামনে, ওনার চেম্বারের সামনে বসিয়ে রেখেছেন, ওটার নাম সফিউল ইসলাম, ওটা হচ্ছে হেড মেসেঞ্জার। তাকে বললো সিএম যে আমার পেন ড্রাইভটা দেখান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্যাবিনেট থেকে। তারপরে ও দেখালো, দেখিয়ে বের করে যেই দেখলাম পিস্তল, সবাই হই হই, মানে যে যার স্পন্টেনিয়াস রিয়াকশন ব্যক্ত করলো। মানে আমি তখন ক্যাজুয়ালি নিয়েছি, দেখি দেখি হাত দিয়ে একটু দেখবো, কোনোদিন আমি আসল হাত দিয়ে দেখিনি, আমি হাত দিয়েও দিলাম। তারপরে এই হইলো করে কথা হলো, শেষ হয়ে গেল। কিন্তু বাড়িতে আসার পর থেকে আমার স্ট্রাইক করছে এটা একদম অপ্রয়োজনীয়, রিলেভেন্ট, কোনো প্রাসঙ্গিকতা নেই, তাও এইভাবে এই টোনে কথা বলে আমাকে পিস্তলটা দেখালো। মানে ইনি যে কোনো কিছু করতে পারেন, এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজে তাই বলছে। উনি সব হচ্ছে ওখানে দেখানো একমাত্র ফোবিয়া হচ্ছে ওই ব্যাংক থেকে, ওই আরো বেশি বিশেষ করে বললে ওই ম্যানেজার থেকে। হ্যাঁ, ওনার কথা ভাবলেই আমার উষ্ণ স্রোত শরীরে বয়ে যাচ্ছে, যেটা আজকেও হলো। আপনি যখন এই জিনিস নিয়ে মানে হায়ার অথরিটিকে ফোন করলেন, আমার ফোবিয়া কিন্তু কাজ করছে যে আমি যদিও জানি যে আমার মানে এমন কিছু ভুল নাই, দোষ নাই, আমাকে দিয়ে ফোর্স করে এরকম করানো হয়েছে, কিন্তু ব্যাপারটা উঠলেই আমি ফোবিয়াটিক ইয়েতে হয়ে যাচ্ছি। তো ওই নিয়ে আর আমি কিছু করিনি, আমি হয়তো চিঠি না নিয়েছে, আমার তো টাকা পেয়ে যাবো, ওইটা হলেই হলো। তো আমার টাকাটা দিয়ে দেওয়ার কথা হয়েছে। তো শেষ অবধি টাকার প্রসঙ্গে একদম কেউ আর উঠাচ্ছে না। ওই আমাকে ঘুরে ফিরে এই করেছেন আপনাকে এই হুমকি, এই চোটে আমার। তারপরে ওই ওই আমার মেডিকেল মানসিক হসপিটালের ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী আমাকে রেস্ট নিলাম, ছুটি নিতে থাকলাম। ওই সময় একটা মেমো পাঠিয়েছিল যে আপনি আনঅথরাইজড লিভ আছে, কিন্তু প্রত্যেকবারই আমি হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করতাম, মেশিনে HRMS এ অ্যাপ্লাই করতাম, এবং আরো বেশি বিশেষ করে বললে ওই ম্যানেজার থেকে। হ্যাঁ, ওনার কথা ভাবলেই আমার উষ্ণ স্রোত শরীরে বয়ে যাচ্ছে, যেটা আজকেও হলো। আপনি যখন এই জিনিস নিয়ে মানে হায়ার অথরিটিকে ফোন করলেন, আমার ফোবিয়া কিন্তু কাজ করছে যে আমি যদিও জানি যে আমার মানে এমন কিছু ভুল নাই, দোষ নাই, আমাকে দিয়ে ফোর্স করে এরকম করানো হয়েছে, কিন্তু ব্যাপারটা উঠলেই আমি ফোবিয়াটিক ইয়েতে হয়ে যাচ্ছি। তো ওই নিয়ে আর আমি কিছু করিনি, আমি হয়তো চিঠি না নিয়েছে, আমার তো টাকা পেয়ে যাবো, ওইটা হলেই হলো। তো আমার টাকাটা দিয়ে দেওয়ার কথা হয়েছে। তো শেষ অবধি টাকার প্রসঙ্গে একদম কেউ আর উঠাচ্ছে না। ওই আমাকে ঘুরে ফিরে এই করেছেন আপনাকে এই হুমকি, এই চোটে আমার। তারপরে ওই ওই আমার মেডিকেল মানসিক হসপিটালের ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী আমাকে রেস্ট নিলাম, ছুটি নিতে থাকলাম। ওই সময় একটা মেমো পাঠিয়েছিল যে আপনি আনঅথরাইজড লিভ আছে, কিন্তু প্রত্যেকবারই আমি হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করতাম, মেশিনে HRMS এ অ্যাপ্লাই করতাম, এবং আপনি এক জায়গায় বলেছেন যে কোন একজন ক্রিমিনালকে সেভ করার জন্য। এটা কি জিনিস? যে চুরি করেছে সে তো ক্রিমিনাল, তাই না? যে চুরি করেছে মানে সেই কাস্টমার না, কাস্টমারের এমপ্লয়ি, কাস্টমার নিজে না। কাস্টমারকে আমিও চিনতাম না। আচ্ছা, বোর্ডের ছেলেটা চিনতো, তো বললো যে আমি ফোন করছি, ও এই বাজারের ইয়েতে আছে। কাস্টমারের এমপ্লয়ি, সেটার নাম জানেন? হ্যাঁ, ওটা সম্ভবত শুভঙ্কর, অন্যেরা বলতে চাইনি, শুভঙ্কর শাহপুরে থাকে। শাহপুরে থাকে? হ্যাঁ, আমি টাইম, নাম এগুলো সব বলতে পারবো, কিন্তু ওই আপনার ফুটেজ ব্যাংকে আছে। এবং পরবর্তীকালে যদি আমার ভুল হয়ে থাকে, আমার মনে হয় না, তার জন্যই আমি বেশি ভয় পাচ্ছি, কিন্তু কেউ কোনো সাপোর্ট পেল না। আমি মানে প্রচন্ড আতঙ্কগ্রস্ত হয়ে এরকম চাকরিটা ছাড়তে বাধ্য হলাম। না হলে এই সামনের 25 মাসে এই অবস্থা, এই স্টেজে আমি যে চাকরি 34 বছর 7 মাস করেছি, যে বেতন পেতাম সেটা 15-20 বছর প্রথম দিকে 15-20 বছরেও পাইনি। তো কে এত লোভনীয়? আর আমি এখন আরামসে খুব আনন্দে কাজ করছিলাম, এই বয়সে আনন্দে কাজ করছিলাম। আচ্ছা,
তো ওই আমি যেটাকে ক্রিমিনাল উল্লেখ করেছি সেটা হচ্ছে ওই যে চুরি ওই যেদিন আপনার Hard copy. সেপারেশন হয়ে গেল তো Hard তারপরে copy. কতদিন পরে অ্যাপ্লাই করেছিলেন? যে আপনি 5টা অবধি এখন উইথড্র করার টাইম আছে, সেই জন্য উনি 5টা অবধি আজকে খোলা যাবে না। আজকে ওনার এটা হয়ে গেলে, বিহারটা হয়ে গেলে, কাল থেকে আপনি অ্যাপ্রুভার হিসাবে অন বিহাফ অফ দ্য এমপ্লয়ি আপনার সাইটে ঢুকে ওই সবগুলো ওগুলো সাবমিট করে প্রিন্ট আউট বের করতে হবে। এবং আপনি কি কিছুই এখনো কিছুই পাননি? একটা কিছু পয়সা পাইনি, আমার কোনো ইয়ে নাই, মানে কোনো ফিক্সড ডিপোজিট আরডি কিচ্ছু জমা নেই। আর হচ্ছে ওডির ইন্টারেস্ট ডিউ হয়েছে, সেটা কিন্তু আমাকে বাজেভাবে বলেছে, আপনার ইন্টারেস্ট ডিউ হয়ে গেছে, ওভার ডিউ, ইন্টারেস্ট জমা হচ্ছে না কেন, ইনস্টলমেন্ট জমা হচ্ছে। আমার তো বেতন আগে আমরা বলতাম, এখন আর সে কথাটা নেই। স্টেট ব্যাংক ফ্যামিলি, আমি ওই এক্সিট ফিডব্যাক একটা হয় না, এক্সিট ইন্টারভিউতে, ওখানে ওইটুকুই লিখতে পেরেছিলাম, কারণ আমি বিতর্কিত কিছুই লিখতে চাইনি। আমি তো ব্যাংকের জানি যে এরকম কিছু কিছু হয়, হয়তো আপনিও জানেন নিশ্চয়ই, যে ম্যানেজার বা সেরকম কেউ কোনো স্টাফ একটু বেশি কিছু অপ্রিয় জায়গায় চলে গেলে ওই কাস্টমারের কাছ থেকে একটা কমপ্লেন অবটেন করে নেয়, হ্যাঁ, তারপরে সেটার উপর অ্যাকশন নেয়। সেই ইঙ্গিতটা আমাকে দিয়েছিলেন। এই কাস্টমারটা তো যে কমপ্লেনটা করেছেন সেটা কি উইথড্র করছেন না থাকছে? থাকুক না, থাকলে আমার ক্ষতি কি? আমি মানে সবসময় সহযোগিতা করবো, আমার কি কোনো ক্ষতির কিছু আছে? আমাকেও একটু সাহায্য করুন, কারণ আমি বাঁচতে চাই একটু সুস্থভাবে, এইটাই আমার সবচেয়ে বড় কামনা। ওকে ওকে ওকে, ঠিক আছে। আর ব্যাংকের ওই আমি সেখানে লিখেছি যেটা ব্যাংকের ফেম এবং ব্যাংকের সিকিউরিটির